আসসালামু আলাইকুম। সরাসরি লাইভে যুক্ত হয়ে গেলাম। আওয়ামী লীগের লোকজনের বহুদিন হইল একটু নসিহত করা হয় না। এইজন্য আজকে লাইভে আসলাম। লাইভে না আসলে আবার শরীরে জোশ আসে না। বিষয় হলো যে আগামী কালকে ১৩ই নভেম্বর। এই ১৩ তারিখ নিয়ে সারা দেশে একটা উদ্বেগ উৎকণ্ঠা অবশ্যই আছে। এটা অস্বীকার করার কিছু নাই। তো আওয়ামী লীগের লোকজন যেভাবে এটাকে তুলে ধরার চেষ্টা করছে তাদের এটা হচ্ছে ৭১-এর তাদের সেই কথিত ভারত-পাকিস্তান যুদ্ধ। না কথিত না মানে কথিত মুক্তিযুদ্ধ এটা ভারত-পাকিস্তানের মধ্যে সংগঠিত হয়েছিল। সেই যুদ্ধ আর এবারের যুদ্ধ তাদের এক। ওদের যুদ্ধ সবাই এরকম। ওরা একটা কথা বলে থাকে যে আপনার কি বলে এটারে? ওই যে রাস্তায় জন্ম ওদের। ওদের জন্ম রাজপথ মানে কি রাস্তায় আরকি। ওদের জন্ম রাস্তায় এটা সত্যি কথা। এবং ওরা পাকিস্তানি বীজ এটা কিন্তু ওরা নিজেরা বুঝে না, না বুঝে আন্দাজেই বলে। যে ওরা বলে না যে আমার বাবা ছিল রাজাকার, এই যে তারপরে শহীদ নিজামী, শহীদ আব্দুল কাদের মোল্লা এরা হচ্ছে রাজাকার ছিল। এরা না বুঝা বলে এগুলি। ধরেন আমি নিজে স্বীকার করি যে আমার বাপ রাজাকার ছিল। আমি নিজে রাজাকার ছিলাম। আমার বাপ আমি ২ জনে মিলে আওয়ামী লীগের বহু মহিলাদেরকে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে লাগাইতে দিয়ে আসতাম। আর নিজে গেছি আমি। আচ্ছা, এটা বলার পিছনে কিন্তু যে শালা বুদ্ধিমান ওই শালা কিন্তু জীবনে কোনদিন বলবে না যে আমি মুক্তিযোদ্ধা ছিলাম। মুক্তিযোদ্ধা হলে সমস্যা আছে ভাই। আমার বাবা আমরা রাজাকার। তার মানে ওদের মাদেরকে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে দিয়ে আসছি। তাহলে এবার পাকিস্তানি বীজ কারা হইলো আপনি বলেন? পাকিস্তানি বীজ তো ওরা তাইলে। ওরা না বুঝে এটারে একটু বলে। যাক এখন ওরা এই রাজপথে জন্ম নিয়া মানে রাস্তায় জন্ম নিয়া ওরা কি করেছে সেটা আমরা একটু দেখি। মানে রাজপথে জন্ম মানে ওরা যেটা বুঝাইতে চায় ওরা খুব ফাইট-টাইট কইরা তারপরে টিকে থাকতে পারে। ওরা সারা জীবন পিছনের দরজা দিয়ে চেষ্টা করেছে। ওদের বাপ আছে একটা ভারতে আর এই বিদেশীদের কাছে। আর ওদের এই মানে খুবই কি বলে এটারে ওরা আপনার মানে নাশকতা যেই নাশকতা ওরা এই যে বার্ন ইউনিট খুলে তারপরে শেখ হাসিনা বার্ন ইউনিট এখানে ওই যে রয়ের সদস্য লা সামন্তলালরে বসায় দিয়ে সারা দুনিয়ায় ওরা প্রচার করেছে। মানে ওরা জানে রাতেই হবে আগে থেকেই আপনার ফারজানা রূপা থেকে শুরু করে মুন্নি সাহাটা এগুলি যা আগে থেকে যায় বসে থাকতো। লাশ আসতেছে, পোড়া মানুষ আসতেছে এটা ওরা জানতো। ২০১৩, ১৪, ১৫ এগুলো ওরা করেছে। এই বেনজির, মনিরুল এদেরকে নিয়ে তারপরে এই কাজগুলো করেছে। তো ১৯৭২ সাল থেকে যদি আপনি শুরু করেন, ওরাই দেশে ১ম ক্রস ফায়ার, ওরাই দেশে ১ম মানুষ গুম, ওরাই ১ম বিরোধী দলকে মারধর। ৪৫,০০০ মানুষকে ওরা শুধুমাত্র রাজনৈতিক কারণে মেরে ফেলেছে। এই কাজগুলো ওরা বহু আগে থেকেই করে। ৯১ তে বিএনপি ক্ষমতায় আসার পরে সেই গান পাউডার দিয়ে মানুষ পোড়ানো থেকে শুরু করে ২০১৩, ১৪, ১৫ পর্যন্ত যত নাশকতা সব ওদের। বিএনপির লোকজন চুরি করতে পারে ভাই। বিএনপির লোকরে দিয়ে আওয়ামী লীগের কাজ হবে না। আওয়ামী লীগ হচ্ছে নৃশংস এরা। এরা সামনাসামনি কখনো আপনাকে কিছু করতে পারবে না। এরা গোপনে ওই যত ধরনের মানে জাউরামির শেষ পর্যায়ে যা আছে সবকিছু এদেরকে দেয়া সম্ভব। এরা সুযোগ পাইলে আপনারে মারার পরে আপনার লাশের উপরে নাচতে পারে। এইসব প্রমাণ তারা রেখেছে। এখন বিষয় হচ্ছে যে ১৫ই আগস্টে ওরা যে কথাটা বলে যে রাস্তায় জনবিশাল আকারে কিছু করতে পারে। ১৫ই আগস্টে ওদের বাপেরে বিচির মধ্যে চাপ দিয়ে মেরে ফেলল না আমাদের বীর মুক্তিযোদ্ধা কর্নেল ডালিম সহ আ বজলুল হুদা, ফারুক ভাই, নূর ভাই। এরা আমার 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 প্রাণের ভাই এরা। এদের এদের প্রতি সারা জীবন স্বপ্ন থাকবে। যদি ক্ষমতা থাকতো সবার আগে দেশে নিয়ে আসতাম মেজর ডালিমকে। এখন এই যে ১৫ই আগস্ট তাদেরকে বিচিতে ৪-৫ মেরে ফেলল না? কিছু করতে পেরেছে আওয়ামী লীগ? এর চাইতে বড় ঘটনা আর কি হবে? ৩২ নাম্বার বাংলাদেশের মানুষের কাছে অনুরোধ এবং পুলিশ, সেনাবাহিনী, বিডিআর এখানে কেউ কোন ধরনের বাধা দিতে যাবেন না। সবার কাছে অনুরোধ ৩২ নম্বরের বাকি অংশ যেটুকু আছে ইট সহ খুলে নিয়ে যাবেন কালকে। একটা কিছু যেন অবশিষ্ট না থাকে। পুলিশ-টুলিশ যে যেখানে ওইখানে গিয়ে এটারে বাঁচাইতে চাবে ওরে মনে করবেন ও আওয়ামী লীগের লোক। ওইটারে সহ ধরতে হবে।
আজকে মেহেরপুরে একটা ঘটনা ঘটেছে। একজন পুলিশ সুপারের কার্যালয়ে সম্ভবত আগুন ধরেছে। পুলিশ সুপার কার্যালয়ের ভিতরে আগুন ধরাইলো কারা? এটা পুলিশ ধরিয়েছে। সেখানে সাংবাদিকরা ছবি আনতে যাওয়ার পর তাদেরকে বাধা দিয়েছে। আমি বিষয় যেহেতু জানি না, সুনির্দিষ্টভাবে বলতে পারছি না, এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, তদন্ত করা উচিত। কে করেছে, কি হলো সেখানে? অতএব ৩২ নম্বরে ওরা কালকে আসবে বলছে না, কালকে নামবে বলছে না, ৩২ নম্বরে বাকিটাই করে দিতে হবে। ওরা একটা ডাক দিলে যে কোনো কিসে ওরা কর্মসূচি দেবে, সেটাতে ওদের ড্যামেজ করতে হবে, কোনো না কোনো ড্যামেজ করতে হবে। ওরা জীবনে কোনোদিন সামনে এইভাবে রাস্তায় আসেও নাই, কালকেও আসবে না, আপনাদেরকে গ্যারান্টি দিলাম আমি। কিন্তু প্রশ্ন হয়েছে যে আমাদের যে প্রশাসন, তাদের প্রস্তুতি কতটুকু? আপনি আওয়ামী লীগের সময় যখন কোনো কর্মসূচি দেওয়া হতো, তখন সব মামলায় যারা আসামি আছে আগে গ্রেপ্তার ছিল কিংবা আসামি আছে, ওদের নিজেদের পেন্ডিং মামলা থাকতো। মানে ওরা বিএনপির নাম ধরে ধরে, জামাতের কমিটি ধরে ধরে তারপর ওরা করতো, কারাগারে ধরতে হবে। 15 দিনের মধ্যে সব জেলখানায়। এরপরে ওই প্রোগ্রাম যাওয়ার পরে আস্তে 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 তাদেরকে জামিন দেওয়া হতো। অথচ এখন আসিফ নজরুলের জজ সাহেবেরা সবচাইতে বেশি জামিন দিয়েছে গত 15 দিনে। কারণ কি? পুলিশের ভেতরে হাজার হাজার পুলিশ এখনো পর্যন্ত আওয়ামী লীগের সেই সময় নিয়োগ দেয়া। আমি ধরলাম কিছু মানুষ পরীক্ষিত, ওকে ঠিক আছে, তারা ঘাপটি মেরেছিল, তারা আওয়ামী লীগ করতো না, বিএনপি করতো, জামাত করতো। এসব পুলিশের যাদের বিরুদ্ধে মামলা হয়েছিল সব মামলা থেকে পুলিশকে সরায় দেওয়া হচ্ছে, আবার চাকরিতে নেওয়া হচ্ছে। অথচ গেল ১.৫ বছরে আসিফ নজরুল আর এই বিদেশিদের বয়ফ্রেন্ড দুইজন মিলা একটা নিয়োগ দিতে পারলো না বড় ধরনের, যে 18 সাল থেকে 24 সাল পর্যন্ত যারা কোটা সংস্কার আন্দোলন সহ বিভিন্ন আন্দোলনে সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, সেই কারণে যাদের চাকরি হয় নাই, পুলিশ ভেরিফিকেশনে চাকরি না, বিসিএস এ টেকার পর ভাইভাতে বাদ দিয়ে দেওয়া হয়েছে, কারণ কোটা সংস্কার আন্দোলনে জড়িত ছিল। তাদেরকে আপনি বিশেষ নিয়মে নিতে পারেন নাই। একজনকেও এইভাবে নিয়োগ দেওয়া হয় না। কোনো জায়গায় নিয়োগ দেওয়া হয় না এইভাবে, যে দেশপ্রেমিক কারা আছে, কারা আওয়ামী বিরোধী, ভারত বিরোধী, এই মানুষগুলোরে আমাদের কাজে লাগানো দরকার। কাজে লাগায় নাই। উপরন্তু কি করেছেন? তাদেরকে বলা হয়েছে মব। এই মবেরা বাংলাদেশ এখন পর্যন্ত টিকিয়ে রেখেছে। আগামীকালকেও মবেরা সবচাইতে বেশি মাঠে থাকবে। আপনার এই পুলিশ আর আপনার আর্মি আর আপনার বিজিবি এখনো পর্যন্ত সেই জায়গায় যায় নাই যে বন্দুকের নলটা সবসময় আওয়ামী লীগের দিকে রাখবে। তাদের নিয়োগ দিয়ে যাওয়ার লোক সব। কিচ্ছু করেন নাই। এখন আগামীকালকে কি হবে সেটার কিছু নজির আপনারা গেল ২-৩ দিন দেখছেন। ওরা সেই গান পাউডার, সেই আগুন, সেই জ্বালাও পোড়াও, আওয়ামী লীগের পুরাতন অস্ত্র যেগুলো, সেগুলো তারা ব্যবহার করা শুরু করেছে। এখন আপনাদেরকে চিন্তা করতে হবে তাদেরকে কিভাবে মোকাবেলা করবেন। এটা হাসি তামাশা রসাত্মক বিষয় না। এটা আওয়ামী লীগের সময় বিএনপি জামাতের লোকজনের অভাব ছিল আপনার মনে হয়? কেন বিএনপি জামাতের লোকজন নামতে পারে নাই? নামলেই গুলি। কালকে চিটাগাংয়ের পুলিশ কমিশনার বলেছেন যে অস্ত্রসহ সন্ত্রাসীদেরকে দেখলে দেখা মাত্র গুলি। ২-১টা পত্রিকা সেটা শিরোনাম করেছেন। মানে নেগেটিভ ভাবে অ্যাপ্রোচ করা হয়েছে, উপস্থাপন করা হয়েছে সেটা। তো চিটাগাংয়ের পুলিশ কমিশনার কি বলবে? অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখলে বুক পেতে দাও পুলিশ, তাই বলবে? প্রতিটা পুলিশ কমিশনার, প্রতিটা পুলিশের এসপি কে এই ঘোষণা দেওয়া উচিত। অস্ত্র নিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসী দেখা ওরা ওরা বাংলাদেশের মানুষ না, ওরা ভারতের মানুষ, ওরা বাপের বাড়িতে চলে যাবে। ওদের মারে যেখানে নিয়ে গেছে সেইখানে। আমরা এখানে বসে যখন এই গত 15 বছরে আমরা, বিশেষ করে গত 5 বছরেই তো আমরা বেশি কথাবার্তা বলেছি। ওরা খুব ব্যঙ্গ রসাত্মক করে বলতো, আমরা বিদেশে বসে তারপরে কথা বলছি, দেশে আয়। খুব মিল পাই ভাই। আমরা যখন কথা বলতাম না, আমরা কিন্তু কোনোদিন এই গেল ২ দিনে আপনি দেখেন নাজমুল তারেক, ওই যে আপনারা কি নামে ডাকেন যেন ওরে, আমি আর ওই নামে ডাকতে চাই না। আল্লাহ সবাইকে সৃষ্টি করেছেন সেই কারণে। এই নাজমুল আলম সিদ্দিকী সে বলেছে যে কি নাকি ভাইঙা ফেলবে রাস্তায়, না খুব বাজে ভাষা, এটা বললাম না। নাজমুল, যেটা তুই লিখেছিস ওইটা ভাঙবি, ওইটা তোর মা বোনদের ওইটা ভাঙা হবে।
আসিস, আসতে বলিস তোর লোকজনরে। তোর বাপ ভাই বোন যা রেখে গেছিস দেশে, ওগুলি সব এখন সারাদিন বউ বাচ্চা নিয়ে টেনশন করে আর বুদ্ধি করে যে কেমনে কালকে গিয়া বিএনপির ওই নেতারে আর জামাতের ওই নেতারে গিয়ে হাতে পায়ে ধরে বলবো, ভাই আমরা আওয়ামী লীগ করতাম না, ভাই আমি তো ভুলে করেছিলাম, ভাই আমার তো ব্যবসা ঠেকানোর জন্য করেছিলাম, ভাই আমি কিন্তু মনে প্রাণে জিয়ার সৈনিক। তোদের লোকজনের সারাদিনের এখন প্রস্তুতি একটাই, কেমনে জামাত হবে, কেমনে এই ইয়ে হবে, বিএনপি হবে, এটাই তোদের এখন মূল টার্গেট। সেই লোকগুলি কালকে রাস্তায় নেমে আসবে, সেটার চামড়া উড়ায় ফেলবে ধরে, আসতে বলিস। এখন আমরা ওই যে কথাবার্তা বলতাম না, আমরা কি কোনোদিন বলছি নাকি যে ভাই তোর রাস্তায় আসিস আমরা তোরা এইটা করে ফেলবো? আমরা তো এইগুলি বলি নাই ভাই, আমরা জনমত গঠন করেছি। তোরা জনমত গঠন করতে পারছিস? এই গেল ১.৫ বছরে তোরা যে পরিমাণে অপকর্ম দেশ থেকে করে গেছিস, ন্যূনতম কোনো ক্ষমা, অনুশোচনা কোনো কিছু তোদের ভেতরে নাই। এই অপরাধ বোধ যার ভেতরে থাকবে না, মাত্র ১৫টা দিনে তোরা ২,২৪০০ মানুষকে তোরা মেরেছিস। তাও কাদেরকে মেরেছিস? স্কুলের শিক্ষার্থী, রাস্তার একজন, ফুটপাতের একজন হকার, একটা পথচারী, তাদেরকে ধরে ধরে তোরা মেরে ফেলেছিস। এই কাজ তোরা করেছিস। তোরা জনমত গঠন করতে পারিস নাই। এখন আমরা যেগুলি বলতাম, সেগুলি বলার পর তারা খুব ব্যঙ্গ করত, বিদেশে বসে কথা বলে এই করা যাবে না। বিদেশে বসে তোদের আব্বা না বলে পাকিস্তানে বসে দেশ স্বাধীন করে দিয়ে গিয়েছে, আমরা আমেরিকায় বসে তারপরে দেশ স্বাধীন করেছি। এই দেশের এই যে জনমত দেখছিস না, এই জনমত আমরা তৈরি করেছে। কোনো দেওয়ার দরকার নেই, রেকগনিশন দেওয়ার দরকার নাই। মানুষ জানে কে কি করেছে, সেটা মানুষ জানে। তোদের সাথে কথা বলছে যেহেতু, এখন আর অন্য তর্কে না যাই। তোরা এখনো পর্যন্ত যা করেছিস সেগুলি অস্বীকার করছিস, আবার সেগুলি করবি সেটা স্বীকার করছিস। তোদেরকে এই ধরনের কর্মসূচি কে দিতে বলে আমি জানি না, প্রতিটা কর্মসূচিতে তোদের ড্যামেজ হবে। এখন এই যে নতুন করে তোদের নির্বাচনে আনা টানা যা যা কথাবার্তা হচ্ছিল না, এখানে তোরা শেষ পেরেকটা ঢুকাইলি। অতএব আমি বাংলাদেশের প্রশাসন, সরকার, সবার কাছে একটা জিনিস বলি, আওয়ামী লীগ মনে করেন হাইপোথেটিক্যালি, আমি একটা কথা বললাম, মনে করেন আওয়ামী লীগ ব্যাক করলো, কারণ আমি এখন আসিফ নজরুলের বিরুদ্ধে কথা বলি। আসিফ নজরুল যত কিছুই বলুক, যত চেষ্টাই করুক, আসিফ নজরুল তোমার পাশার চামড়া থাকবে না একটাও। তুমি কই যাবা? এইখানে আসবে আমরা পেড়াবো, দেশে থাকবা আওয়ামী লীগ, কই যাবা? আসিফ নজরুল কত টাকা তুমি কামাইছো, যত টাকা কামাও, পৃথিবীর কোথাও যায় শান্তিতে থাকতে পারবা না। ইউনুস তো এমনিতেই বিদেশি গার্লফ্রেন্ড নিয়ে থাকে, ইউনুসের সমস্যা নেই, ওরা আমরা পাবো না, ওরা ও বাঙালি পট্টিতে আসেও না, বাঙালিদের সাথে ওর চেনেও না, যায়ও না, থাকেও না। ইউনুসের হিসাব বাদ। ইউনুস কি চায় আল্লাহই জানে ভাই, এই সরকার যে আসলে কি চায়। এরা কিছু কিছু জিনিস থেকে না, এরাও তো আওয়ামী বিরোধী, আবার কিছু কিছু কাজ করে, কি করে না করে বুঝি না। তো ওদেরকে বলবো যে দমন করলে কঠোরভাবে দমন করতে হবে। এই আসিফ নজরুল সব লোকজনরে আপনার রাস্তায় ধরা পড়বে, আর রাস্তায় ধরা পড়ার পর আপনার একটু মজা করবেন। ওই যে ৩২ নম্বরে যেটা হইল, কিছু লোকজন আসলো সেখানে, তাদেরকে নিয়ে মজা করে, মজা করার না, মিশায় ফেলতে হবে মাটির সাথে। জামিন, জেলখানায় গেলেই জামিন পাওয়া যায়। আওয়ামী লীগ এটা বুঝতে পারছে যে জেলখানায় গেলে সমস্যা নাই, তখন স্লোগান দেয় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। স্লোগান কেন দেয়? স্লোগান দেয় কারণ ওরা জানে জেলখানায় গেলে সমস্যা নাই, আবার বের হওয়া যায়, টাকাতে কিছু টাকা দিলেই বের হয়। সব জজেরা এগুলো করছে এখন, কিছু কিছু জজ ভালো আছেন। তো এই কাজগুলো কিন্তু হচ্ছে, যেই কারণে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আপনারা আওয়ামী লীগকে আসতে দিতে চান নাকি চান না। আপনার সমস্যা আমার সমস্যা যদি এক হয়, তাহলে আমার সাথে আপনার বাধে কেন? আমি কি চেয়েছি? আমি চেয়েছি এই দেশে আওয়ামী লীগ শূন্য হইতে হবে, আওয়ামী লীগের বিচার হইতে হবে। যারা বিভিন্ন জায়গায় সচিবালয়, এখন পর্যন্ত সচিবালয়ের সব আওয়ামী লীগের লোকজন, এদের দিয়ে কি হবে? যেসব জজেদের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ ছিল, এই সিনহার সময় কিছু হিন্দু নিয়োগ দিয়ে গিয়েছিল, সব এখন বিভিন্ন জেলায়, ঢাকা থেকে সরিয়ে বিভিন্ন জেলায় তাদেরকে
জেলা জজ হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। আসিফ নজরুল করেছে এটা। তো আপনি কিভাবে চান যে আওয়ামী লীগের লোকজন জেলখানায় থাকবে? তাদের কিছু বলা হয় না। অতএব এটার ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। ২-১ টা কমেন্ট পড়লাম। আমি কমেন্ট দেখছি মাঝে মধ্যে চোখ যায়। সেখানে আওয়ামী লীগের লোকজন লিখেছে যে, "ভয় পাইছিস?" বুঝছেন? অবশ্যই ভয় পেয়েছে আওয়ামী লীগের মাদারবোর্ডেরা তোদের অবশ্যই ভয় পায়। তোরা তো সেই দল, রাজনৈতিক প্রতিহিংসার কারণে ৪৫,০০০ মানুষকে খুন করে ফেলছিস। একটা স্বাধীন একটা দেশের সদ্য স্বাধীন একটা দেশে। একটা দেশের ভেতরে একজন আলেম শুধুমাত্র ধর্ম প্রচারের কারণে তার ঘরের ছোট ৬ মাসের বাচ্চা সহ ঘরের ভেতরে ঢুকিয়ে তোরা বোমা মেরে ফেলেছিস। তোদেরকে ভয় পাওয়ার অনেক কারণ আছে। গান পাউডার দিয়ে মানুষ মেরেছিস। ছোট বাচ্চারা রাস্তায় নেমে এসেছিল সড়ক আন্দোলনে, কোটা সংস্কার আন্দোলনে তাদেরকে পিটিয়ে যেভাবে রক্তাক্ত করেছিস, সবশেষ তাদেরকে হত্যা করেছিস। ২৪০০, ২,৪০০ মানুষকে তোরা হত্যা করেছিস। তোদেরকে ভয় পাওয়ার অনেক কারণ আছে। ব্যাপক হিংস্র তোরা। কিন্তু তোরা কখনো সামনাসামনি এসে তারপরে দাঁড়ানোর এই সাহস তোদের কখনোই হয় নাই, এখনো নাই। তোদের যদি মিনিমাম কোনো লজ্জা, শরম কিছু থাকতো, অন্তত মানে কমও যদি হয়তো এক যুগ তোরা মানুষের সামনে মুখ দেখাইতিস না। এইভাবে মানুষ যায় রে। এইভাবে কোনোদিন মানুষ যায়? এমনে পলায় যায় মানুষ কেউ? কয়েক ঘন্টার মধ্যে পুরা বাংলাদেশ শূন্য করে দিলি তোরা। এরকম এক পলাতক দল আবার হুংকার দিস বিদেশে বইসা। আমাদেরকে বলতে আমরা নাকি পলাতক। এই বেটা আমরা পলাতক রে। কলারে ধইরা তোদের আওয়ামী লীগের, যুবলীগের লোকজনের কলারে ধইরা ভোট কেন্দ্রের মধ্যে আমি একা। হাতে পিস্তলও ছিল না, গানও ছিল না, কিছুই ছিল না। আমি একা। থাপড়াইছি, ওটা তো ক্যামেরায় নাই। ঘুষাইছি, যা লাথি মারছি, পেছনে পা হোগার মধ্যে লাথি দিছি। বাইরে এখান থেকে। এগুলো করছি, করে আসছি। ৫ তারিখে ২০১৪ সালে নির্বাচনে এই ফুটেজ সার্চ দিস। ইলিয়াস হোসাইন, ইটিভি, ২১ টিভি এভাবে সার্চ দিস পেয়ে যাবি সব ফুটেজ। দেখিস না এগুলি? দৌড়ায় কিভাবে পার করছে দেখিস না এগুলি? তো তারপরে কি করছিস? চাকরিচ্যুত করছিস, মামলা দিছিস। চাকরিচ্যুত দেওয়ার পরেও দেশে বিভিন্ন টেলিভিশন পত্রিকা যেগুলো ৩ গুণ ২ গুণ বেতন দিয়ে তারপরে নিতে চাইতো, তাদের অফিসে গিয়েছে। তারা অফিসে নেয় না। না ভাই গোয়েন্দা সংস্থা থেকে দেওয়া আছে। আমি কনক সারোয়ার চাকরির জন্য হন্যে হয়ে ঘুরেছি। কেউ নেয় নাই। সবাইকে অর্ডার দিয়ে দেওয়া হয়েছে যাতে আমাদেরকে চাকরিতে নেওয়া না হয়। তো কি করব? না খায় মরবো? বিদেশে এসছি। বিদেশে তোদের মতো বর্ডার দিয়া পালায় এই দাড়ি মুছ কাইটা তারপরে তোদের এই লোকজনের মতো এভাবে পালাইছি আমরা। এয়ারপোর্ট দিয়ে এসছি। বিদেশে এসে কাজ করছি, কাজ করে খাই। সেই সাথে দেশের প্রতি যে দায়িত্ব সেটা পালন করি। তোরা যেইভাবে আসছিস, যেইভাবে তোদের বের করা হয়েছে, আর যেই অবস্থায় তোরা এখন আছিস, আরে ভাই আমাদের বের করে দিছিস, এইখানে আসছি, এখানে এসেও আমরা তোদের বিরুদ্ধেই কথা বলছি। আমরা সেই বিএনপি, জামাত তাদের যে পলিসি যেগুলো নিয়ে আমাদের যেভাবে কথা বলা, আমরা সেই যেভাবে কথা বলছি এখনো সেভাবেই কথা বলি। বিএনপি জামাতের যেটুকু সমালোচনা করার দরকার করি। বাকিটা তাদের মতো করে কথা বলি। তোদের বিরুদ্ধে আমাদের অবস্থান যা ছিল, ওই অবস্থান ঠিক আগের মতোই আছে, এখনো এরকম থাকবে সারা জীবন। এখানে পিস্তল ধরলে একই রকম থাকবে। তোদের অবস্থাটা কি? তোদের লোকজন যাদেরকে এখন টাকা পয়সা, তোদের টাকা পয়সার অভাব নাই। রিজার্ভের কয়েক গুণ তোরা করছিস। বিদেশে নিয়ে গেছিস। ওগুলি দিয়ে এখন বিভিন্ন লোকজনের টাকা পয়সা দিস, দিয়ে এখানে একটা বাসে আগুন, ওইখানে একটা গাড়িতে আগুন। এভাবে বেশি দিন চলা যাবে না। কারণ বিএনপি জামাতের লোকজন তো দেশ থেকে বাইর হয় নাই। তোরা সব বাইরে চলে এসেছিস। তারা মানে লুকিয়ে হোক, ওপেনে হোক, গোপনে হোক, যেমনিই হোক তারা রাস্তায় ছিল তাদের নেতাকর্মীদেরকে নিয়ে। তোদের সেই নেতাকর্মীরা কই যারা সংঘবদ্ধ করবে? যারা আছে দেশে ওদের তো সারাদিন কাটে আমি জামাত হব, আমি আওয়ামী লীগ, এই বিএনপি হব। এই গান গাইতে, গাইতে ওদের দিন-রাত কাটে। তো তুই সেই লোক পাবি কোথায়? কালকে আসবি। কালকে মাঠে নামবি, রাস্তায় আসবি। এত সাহস তোদের। যদি কালকে তোরা রাস্তায় নেমে দেখাইতে পারিস ৫০০ মানুষ এক জায়গায় হইছিস এবং সেইখানে ৫ মিনিট ছিল। তোরা যেভাবে মিছিল করিস মনে হয় দৌড় প্রতিযোগিতা। ওইখানে ওই যে ওসান বোল্ট আছে না? ওসান বোল্টরে যদি নাকি তোদের সাথে দাঁড় করায় দেওয়া যায়, ১০০ মিটারের দৌড়ে তোদের সাথে পারবে না।
তোদের এত ভয়ঙ্কর রকমের দৌড় তোরা দিস, টাকা পয়সা দিয়ে কিছু ব্যানারটা নিয়ে জয় বাংলা জয়, কি হলো, কিছুক্ষণের মধ্যে এই জিনিস নাই। এই হয়েছে তোদের অবস্থা। এখন তোদেরকে পরামর্শ দেই কিছু, তোদের কাছে পরামর্শ হইলো মাপ চা, যা করছিস স্বীকার কর। এটা তোদের দিয়ে জীবনে সম্ভব না, কারণ তোদের ভেতরে, তোদের মস্তিষ্ক, তোদের চিন্তা ভাবনা যা কিছু আছে, এর সাথে পৃথিবীর কোনো মনুষ্য সমাজের কারোর চিন্তা ভাবনা মিলবে না। ওরা এখন পাইছে মুগ্ধ মারা যায় নাই, সিগদরের নিয়া কয় মুগ্ধ, এটা মুগ্ধ, মুগ্ধ এখনো বেঁচে আছে। আবু সাইদ মারা যায় নাই, আবু সাইদরে শেখ মুজিবের মতো বিচিতে চাপ দিয়ে মারা হয়েছে। তোদের মতো চাউরা এত অসভ্য প্রাণী তোদেরকে জীবনে কোনোদিনই করা যাবে না। এই যে এই এরা একটু বলে নেই, কি যেন তানবির না কি নামে যেন একজন লিখছে যে এটা হইলো গিয়া পাকিস্তানি বীজ। বেটা এইগুলি তোদের সুন্দরভাবে বুঝাই দেই। আমার বাপ, আমি দুইজন রাজাকার ছিলাম, আমরা দুইজন মিলে বের হইতাম, আওয়ামী লীগের কোথায় মেয়ে আছে মহিলা আছে এগুলি ধরে ধরে নিয়ে আমাদের পাকিস্তানি ভাইদের ক্যাম্পে দিতাম, তোদেরকে লাগাইতো প্রোটেকশন ছাড়া। এরপরে তোরা পয়দা হুয়া, এই এত সুন্দর ডেফিনেশন এরা অ্যারিস্টটলও দিতে পারবে না। এই যে ডেফিনেশন দিয়ে রাখছি, এটা তোদের মাথায় যায় না, কানে যায় না কিছু। সো তোদের যদি লজ্জা শরম কিছু থাকতো জীবনে কোনোদিন আর কথা বলতি না। এখন আর বেশি কিছু বললাম না, 13 তারিখের প্রোগ্রাম কর। প্রশাসনের কাছে অনুরোধ থাকবে যে এদেরকে যেভাবে ব্যবস্থা নেওয়া যায়, পুলিশের কোন কোন থানায় কারা কারা এগুলো করছে, কোন কোন থানা লুজ দিয়েছে, কোন কোন থানায় ঘটনা ঘটেছে, তাৎক্ষণিক ওই থানার ওসিকে সরাইতে হবে এখান থেকে। যেই সব জেলায় এগুলো করা হচ্ছে সেখানকার এসপি ওসি এগুলোকে সরাইতে হবে। যদি না করেন, আসিফ নজরুল সাহেব পাশার চামড়া একজনেরও থাকবে না। এমনে এই মজা দিয়া দিয়া তারপরে টাকা পয়সা পাবেন আর সব ভুলে যাবেন, এটা দেওয়া হবে না। ভালো থাকেন। আওয়ামী লীগের জন্য 13 তারিখের বাম্বু মোবারক থাকলো, কালকে ঈদ মোবারক লাইভ হবে।